পূর্বের পার্টে আমরা দেখেছি জেজের বডিগার্ড জিনাকে কিডন্যাপ করেছিল আর জিনার গাড়ি এন্ড্রু দেখে নেয়। সে জিনাকে বেহুশ অবস্থায় দেখে তার পিছু করে। তো এই পার্টের শুরুতে দেখানো হয় একদিকে তো এন্ড্রু জিনার গাড়ির পিছু করছিল আর অন্যদিকে জেজে খুব ড্রিঙ্ক করছে। তখন প্যানি দরজা খুলে, তখন হঠাৎ করে জেজের কাছে বডিগার্ডের কল আসে। বডিগার্ড বলে, আমি জিনাকে কিডন্যাপ করেছি, কাজ হয়ে গেছে আপনার। জেজে তখন বলে, যদি জিনাকে কিডন্যাপ করে থাকো তাহলে একটা কাজ করো, তাকে শেষ করে দাও। ওই বড় ব্রিজ থেকে তাকে এমন ভাবে ফেলে দাও যাতে সবাই ভাবে সে আত্মহত্যা করেছে। এমনিতেও সেখানে সবাই আত্মহত্যাই করে, তাই কারোর সন্দেহই হবে না। তখন ওই এন্ড্রু বুঝতে পারবে আমার সাথে শত্রুতা করার ফল কি হয়। এই কথা শুনে প্যানি তো ভয় পেয়ে যায় আর সেখান থেকে বের হয়ে তাড়াতাড়ি মুজোকে কল করে এই কথাটা বলে দেয়। মুজো গিয়ে লিকে বলে। লি তো শকড হয়ে যায়। লি কোনোভাবে জিনাকে বাঁচাতে চায়, তাই সে ওই ব্রিজের দিকে বের হয়ে যায়। এখানে এন্ড্রু জিনার গাড়ি পিছু করছিল, কিন্তু এর মধ্যেই মাঝখানে একটা ট্রাক চলে আসে আর এই জন্য এন্ড্রু ওই গাড়িটাকে মিস করে ফেলে। কিন্তু সে হার মানে না। ট্রাক যাওয়ার পরেও এন্ড্রু ওই গাড়ির নিশানার দিকে যেতে থাকে আর এদিকে বডিগার্ডের গাড়ি ব্রিজের কাছে পৌঁছে যায়। তারপর বডিগার্ড গাড়ি থামিয়ে জিনার ব্যাগ খুলে নেয় আর জিনাকে উঠিয়ে পানিতে ফেলে দেয়। এর মধ্যে এন্ড্রু পৌঁছে যায় আর এটা দেখে এন্ড্রু চমকে যায়। বডিগার্ড 1 মিনিটের জন্য থামে না আর সেখান থেকে সে চলে যায়। এন্ড্রু একটু না ভেবে জিনাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিয়ে দেয়। জিনা বেহুশ ছিল, কিন্তু এন্ড্রু কোনোভাবে জিনাকে পারে নিয়ে আসে। এর মধ্যে মুজো আর লি ব্রিজের উপরে চলে আসে। নিচে এন্ড্রু জিনার পেট চেপে পানি বের করে আর তাকে অক্সিজেন দেয়। এন্ড্রু তো ভয় পেয়ে যায় যে জানি না কি হবে, আর সে কান্নাও করে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার কিছু হতে দেব না। শেষমেশ জিনা চোখ খুলে আর এন্ড্রুর মনে হয় জীবন ফিরে পায়। এন্ড্রু কান্না করতে করতে জিনাকে জড়িয়ে ধরে। লি এসব কিছু দেখে আর মুজোকে বলে, পাশে আমাদের কটেজ রয়েছে তাই না, তাদের দুজনকে সেখানে নিয়ে যাও। মুজো সেরকম করে। তারপরে আমাদের দেখানো হয় লিয়ের কটেজে সবাই বসেছিল। তারা সবাই জেজের উপরে অনেক রেগেছিল আর বলে, আমাদের বিশ্বাসই হচ্ছে না যে সে এরকম ক্ষতি করবে আর জিনাকে মেরে ফেলতে আসবে। তখন জিনা বলে, জেজে হয়তো ভাবছে আমি মারা গেছি, এই জন্য পৃথিবীর সবাইকেই জানানো উচিত যে আমি আসলেই মারা গেছি। ইলেকশনের আগে পর্যন্ত আমি কোথাও লুকিয়ে থাকবো আর ইলেকশনের সময় বের হয়ে জেজের মুখোশ এমনভাবে খুলে দেব যে সে পৃথিবীর সামনে আর দাঁড়াতেই পারবে না। লি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তুমি একটা কাজ করো, তুমি চায়নাতে চলে যাও, সেখানে আমার একজন বন্ধু আছে যে তোমার দেখাশোনা করবে। কিন্তু জিনা তার মুখের সামনেই বলে, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। এই কথা শুনে মোজোর একটা কথা মনে পড়ে যায় যে তুমি একটা বোমের মতো। লি তোমার কাছে যত আসবে তার জীবন তত বিপদের সম্মুখীন হবে। এই জন্য তুমি তোমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করো যে সে যেন কখনো তোমার কাছে আসতে না পারে। আর এই কথা মনে রেখে জিনা না করছে যে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, বিশেষ করে লিয়ের। আর প্রেজেন্টে মোজো বুঝতে পারে যে জিনা তার ওই কথা মনে রেখেই এরকম বলছে আর লিয়ের সাহায্য নিতে সে নিষেধ করছে। তখন এন্ড্রু বলে, আমার লিয়ের সিদ্ধান্ত ঠিক মনে হচ্ছে, তুমি যদি এখানে থাকো তাহলে যে তোমাকে যেভাবেই হোক খুঁজে বের করবে আর জানি না তোমার সাথে কি করবে, এই জন্য তোমার চায়না যাওয়াই ভালো হবে। জিনাকে এখানে রাজি হতেই হয়। ওইদিকে আমাদের বডিগার্ডকে দেখানো হয় সে জেজেকে জিনার ব্যাগ নিয়ে এসে দেয়, যার মধ্যে জিনার কুকীর্তির সব ফাইলস আছে। এগুলো এন্ড্রু জিনাকে দিয়েছিল। বডিগার্ড বলে, আপনি এখন এন্ড্রুর কি করবেন? জেজে বলে, এন্ড্রু একটু বেশি উঠছে, আমি চাইলেই তাকে মেরে ফেলতে পারি, কিন্তু এটা ইলেকশনের সময়, এই জন্য এটা একটু বন্ধ করে দিলাম। একবার যদি মেয়র হয়ে যায় তারপর শুধু ওই এন্ড্রুকেই নয় বরং তার পরিবারকেও মেরে ফেলবো, তুমি দেখে নিও। পরের সিনে দেখানো হয় জিনা ঘুমাচ্ছিল। তখন এন্ড্রু এসে তার বেডের পাশে একটা নোট রেখে দেয় যেখানে লেখা ছিল, তুমি চায়না চলে যাবে, তখন আমি তোমাকে অনেক মিস করব, কিন্তু তোমার সেফটি আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা রেখে সে যেতে থাকে, কিন্তু এর মধ্যেই জিনা জেগে যায় আর বলে, জানি না আমি তোমার শুকরিয়া আদায় কিভাবে করব। যদি তুমি না থাকতে তাহলে আমি বেঁচেই থাকতাম না। তোমার এই সাহায্য আমি সারা জীবনেও ভুলতে পারবো না, এটা সত্যি কথা। এন্ড্রু তখন বলে, আরে শুকরিয়া কথা কিভাবে আসলো? একটা কথা তুমি বুঝে নাও যে তোমাকে ছাড়া আমি কিছুই না। তুমি এই কথা জানো কিনা জানি না, কিন্তু এটাই সত্যি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি এই ব্যাপারে এখন বেশি ভেবো না, তুমি এখন আরাম করো, তোমাকে তো আবার চায়নার জন্য বের হতে হবে। এটা বলে সে চলে যায়। অন্যদিকে হাসপাতালের চেয়ারম্যানকে দেখানো হয় যে হাসপাতালের খাবার অনেক মজা করে খায়। সে পিয়েকে বলে,
তোমার হাতে রসাদ খাবার খেয়ে খেয়ে আমার জিহ্বা মরে গিয়েছিল, এই জন্য আমার অন্যের বানানো সব খাবার টেস্টি মনে হচ্ছে। এইভাবে সে পিয়েকে রাগিয়ে মজা করে খাবার খায়। এর মধ্যেই চেয়ারম্যানের ওষুধ টেস্টের রিপোর্ট চলে আসে আর সবাই জানার জন্য উৎসাহিত হয় যে রিপোর্টে আসলে কি লেখা আছে। ডাক্তার বলে এটা আমার দেওয়া মেডিসিন নয়, কারণ আমি ওষুধ দিয়েছিলাম তার প্রেশার কমানোর জন্য, কিন্তু যেটা সে খায় সেটা একটা ক্ষতিকর ওষুধ, যার জন্য তার কোনো লাভই হচ্ছিল না। মনে হয় কেউ আপনার ওষুধ চেঞ্জ করে দিয়েছিল। এই কথা শুনে চেয়ারম্যানের পিএ এন্ড্রু সবাই চমকে ওঠে আর বলে কে সেই ধোঁকাবাজ। এন্ড্রু তখন বলে বাবা এরকম কে করতে পারে, কোথাও তো আবার বাসায় এটাকে কেউ চেঞ্জ করছে না। এই কথা শুনে চেয়ারম্যান বুঝতে পারে যে এসব তার ওয়াইফের কীর্তিকলাপ। সে অনেক রেগে যায় আর ইমোশনাল হয়ে বলে সে এতটা নিচে নেমে যাবে, আমার জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি তাকে কতটা বিশ্বাস করেছি, আমি কখনো ভাবতেও পারিনি সে এতটা নিচের খেলা খেলবে। এন্ড্রু বলে বাবা আপনি চিন্তা করবেন না, এই মামলা আমি সামলে নেব। কিন্তু চেয়ারম্যান বলে বাবা তুমি এই মামলায় জড়িও না, তুমি শুধু অফিসের কাজটা দেখো। আর শেয়ার হোল্ডার মিটিং তো হতেই চলেছে, সেটার জন্য তৈরি করো তুমি, আমার ওয়াইফকে আমি নিজেই সামলে নেব। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ সিন্ডির জন্য একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিল। ডেটে যাওয়ার জন্য সে সিন্ডিকে অনেক রকমের ড্রেস দেখাচ্ছিল। তখন নাথান এসে বলে মা বাবা হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায় এসেছে। তার মা তো চমকে যায় যে এত তাড়াতাড়ি কিভাবে আসলো। সিন্ডি তো জানতোই না যে তার বাবা হাসপাতালে ছিল, তাই সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে কেউ আমাকে কেন বলেনি এই কথা যে বাবার শরীর খারাপ আর সে হাসপাতালে ভর্তি আছে। তারপর সবাই চেয়ারম্যানকে দেখতে চায়। তো এদিকে শুধু সিন্ডিরই তার বাবার জন্য চিন্তা হয় আর জিজ্ঞাসা করে বাবা আপনি আমায় কেন বলেননি যে আপনি এত অসুস্থ। চেয়ারম্যানের ওয়াইফ আর নাথান তারা দুজন চুপচাপ দাঁড়িয়েছিল। চেয়ারম্যানের ওয়াইফ পিএকে জিজ্ঞাসা করে ডাক্তার আবার কি বলল। পিএ বলে ডাক্তার বলেছে পুরনো মেডিসিন চেঞ্জ করতে, কারণ এই ওষুধের জন্যই তার শরীরের খুব ভালো ফল হচ্ছিল না। এখন তারা নতুন মেডিসিন দিয়েছে, দেখি এখন কি হয়। এখন চেয়ারম্যানের ওয়াইফ চিন্তায় পড়ে যায় যে আমি এখন এই ওষুধগুলো কিভাবে বদলে দেব। তো এরপর চেয়ারম্যান সিন্ডিকে নিজের রুমে ডাকে আর একাই তাকে বলে সামনে শেয়ার হোল্ডার মিটিংয়ে তুমি আমাকে সাপোর্ট করবে নাকি তোমার মাকে? তুমি আমার আদরের মেয়ে, আমাকে তুমি ছাড়া আর কেউই বুঝতে পারবে না। সত্যি কথা বলতে আমি তোমাকে হারাতেও চাই না। সিন্ডি বলে বাবা আমার আপনাকে সাপোর্ট করতে ইচ্ছা করে, কিন্তু আপনি এন্ড্রুকে বিজনেসের ওয়ারিশ বানাতে চান, যেটা আমার একদমই ভালো লাগে না। চেয়ারম্যান বলে তোমার ভাই তো কোম্পানি চালাতে পারে না, এই জন্য আমার কথা বুঝো। এন্ড্রু এই কোম্পানি আগে বাড়াতে পারবে, আর যদি তুমি আমাকে সাপোর্ট না করো তাহলে আমার ভুলে যেতে হবে যে আমারও একটা মেয়ে আছে। অনেক ইমোশনাল হয়ে বলে এই কথা, আর এই কথা শুনে সিন্ডি ভাবনায় পড়ে যায় যে সে কি করবে। তারপর সিন্ডি যাওয়ার পর চেয়ারম্যানের ওষুধের সেলফের কাছে একটা ক্যামেরাওয়ালা পেন রাখে, যাতে এটা জানা যাবে যে তার ওষুধকে বদলে দেয়। কিন্তু তার সন্দেহ তো তার ওয়াইফের উপরই আছে, তারপরেও সে কনফার্ম হতে চায়। অন্যদিকে ডোডো গ্রুপের হোটেলের বাথরুমে একজন লোককে দেখানো হয়। মনে হয় সে ওই ছেলে যাকে চেয়ারম্যানের ওয়াইফ সিন্ডির ব্লাইন্ড ডেটের জন্য ঠিক করেছে। বাথরুমে লিও ছিল। ছেলেটা ফোনে কাউকে বলছিল যে ডোডো গ্রুপের চেয়ারম্যানের ওয়াইফ নিজের মেয়ের ডেট আমার সাথে ফিক্সড করেছে। অনেক ধনী পরিবারের লোক তারা, কিন্তু আমি শুনেছি ওই মেয়ে একটু পাগল। কিন্তু তুমি টেনশন করো না মেরি জান, ভালো তো আমি তোমাকেই বাসি। আমরা শুধু ওই মেয়েকে বিজনেসের জন্য ব্যবহার করব, আর যখন কাজ হয়ে যাবে তখন আমরা তাকে পাঠিয়ে দেব, কোনো সমস্যা হবে না। লি এই সব কথা শুনে ফেলে। তারপরে আমাদের চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয় যে সিন্ডিকে নিয়ে হোটেলে আসে, আর সে ওই ছেলেটার সাথে সিন্ডিকে দেখা করিয়ে দেয়। আসলে সে একটা কোম্পানির চেয়ারম্যানের ছেলে, দেখতে তো অনেক স্মার্ট। পরিচয় করিয়ে দিয়ে চেয়ারম্যানের ওয়াইফ চলে যায়, আর সিন্ডি ওই ছেলেটার সাথে সেখানে কথা বলতে শুরু করে। এর মধ্যেই সেখানে লিও চলে আসে, যাকে দেখে সিন্ডি মনে মনে বলে যে এর সামনে তো আমাকে আরো চমকাতে হবে। তাই সিন্ডি ওই ছেলেটার হাত ধরে লিয়ের সামনে দিয়ে একটু রেস্টুরেন্টে খাবার খেতে যায়। মোজো তাকে বলে এটা অন্য কেউ না, আমাদের মধ্যে কোনো এক কোম্পানির ইনভেস্টরের ছেলে। লিও হাসি দিয়ে বলে আমার খুব ক্ষুধা পেয়েছে, ওই লোকেরা যে রেস্টুরেন্টে যাচ্ছে আমিও সেখানে যাব। মোজো তো অবাক হয়ে যায় যে আসলে লিয়ের মাথায় চলছেটা কি। তারপর মোজো লিকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। এখানে সিন্ডি ছেলেটার সাথে বসে অনেক মজা করে কথা বলছিল। তখন ছেলেটার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে। সিন্ডি সামনেই বসেছিল, তাই সে কল ধরতে একটু আশঙ্কা বোধ করে, কিন্তু তার গার্লফ্রেন্ড বারবার কল করার জন্য তাকে ধরতেই হয়। সে কল উঠিয়ে নিয়ে কোরিয়ার ভাষায় না বলে বরং স্প্যানিশ ভাষায় কথা বলতে শুরু করে, যাতে সিন্ডি বুঝতে না পারে। সে বলে আমি জীবনে শুধু একটা মেয়েকেই ভালোবাসবো, আর সেই মেয়েটা হচ্ছে তুমি। এই কথা সে ফোনে বলছিল। আর এই মেয়ে যে আমার সামনে আছে সে তো শুধু আমার জন্য একটা ব্যবহারের জিনিস মাত্র।
বিজনেসের কাজ যখন হয়ে যাবে তখন তাকে সাইডে ফেলে দেব। যদি সে ধনী না হতো তাহলে আমি তো তাকে দেখতেই আসতাম না। ওই পাগল আমার সামনে বসে আছে, তুমি কল কেটে দাও, আমি পরে কল করব। এই কথা বলে সে কল কেটে দেয়। তখন সিন্ডির চেহারা রাগে লাল হয়ে যায়। তখন সিন্ডি বলে, বোকা, আমি 5 বছর স্প্যানিশে ছিলাম, বুঝতে পেরেছো? আমার সামনে আমার ব্যাপারে এরকম কথা বলতে তোমার লজ্জা করলো না? তখন সে বলে, এখন যেহেতু তুমি জেনে গেছো, আর একটা কথা বলতে চাই, তোমার মতো পাগল আর বোকা মেয়েরা না আমার মতো কাউকে পাবে আর না অন্য কাউকে। তুমি অন্যের সাথে কিরকম ব্যবহার করো এটাও আমি জানি, বুঝতে পেরেছো? এই জন্য ছিলাছিলি নয়, তোমার জন্য আমি এতদূর থেকে এসেছি, তাই তোমার খুশি হওয়া উচিত। সিন্ডি রেগে গিয়ে তাকে থাপ্পড় মারতে লাগে, কিন্তু ছেলেটা সিন্ডির হাত ধরে ফেলে। আর তখন মোজো আর লি সেখানে আসে। মোজো তাকে বলে, তুমি কুইন্সিং কোম্পানির চেয়ারম্যান ছেলে, তাই না? তুমি জানো সে কে? ইনি হলেন মিস্টার কে, ওই সব বড় কোম্পানির মালিক যার একটা কোম্পানিতে তুমি ইনভেস্ট করেছো। তারপর সে ভয় পেয়ে দাঁড়িয়ে যায় আর বলে, নাইস টু মিট ইউ স্যার। তারপরে লি সিন্ডিকে বলে, আচ্ছা তাহলে তুমি এরকম ছেলের জন্য আমাকে রিজেক্ট করেছিলে? এই কথা শুনে সিন্ডি আর ওই ছেলে দুজনেই অবাক হয়ে যায়। লি ওই ছেলেকে বলে, কেউ সিন্ডিকে এরকম ভাবে অপমান করবে এটা আমার পছন্দ নয়, এই জন্য আমি তোমার কোম্পানির সাথে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিলাম। তারপর লি সিন্ডির হাত ধরে বাইরে আসে। তো এখানে লি সিন্ডিকে বলে, দেখো, তোমাকে কেউ এভাবে অপমান করুক এটা আমি সহ্য করতে পারবো না, কারণ তুমি যে আমার বিজনেস পার্টনার। সিন্ডি বলে, আমি তোমার বিজনেস পার্টনার কবে হলাম? লি বলে, ডোডো গ্রুপ নিয়ে তোমাদের ফ্যামিলিতে যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করতে আমি তোমাকে সাহায্য করব, আর আমার বিজনেসে তুমি আমাকে অনেক সাহায্য করবে। তাহলে বলো, এখন তুমি আমার বিজনেস পার্টনার হলে নাকি? তার মধ্যে এই গাধা যে তোমাকে অপমান করলো তার থেকে বদলা নেওয়ার জন্য আমি তাকে এমনভাবে অপমান করলাম, এখন হলো না হিসাব বরাবর, ঠিক আছে তাই না? এরপর থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে আর একটু ম্যাচিউর হওয়ার চেষ্টা করো। আর এদিকে সিন্ডি তো খুশির সীমানা থাকে না যে লি তার জন্য এত চিন্তা করে। অন্যদিকে জেজেকে দেখানো হয় যে গলিতে গলিতে ভিক্ষা চাইছে, মানে ভোট আর কি। তো এন্ড্রু তার সাথে দেখা করতে আসে। তারপর তারা একা এক জায়গায় গিয়ে কথা বলে। এন্ড্রু বলে, জিনা কয়দিন থেকে নিখোঁজ। তখন জেজে বলে, কিন্তু তুমি আমাকে এটা কেন বলছো? তোমার কি মনে হয় আমি তাকে মেরে ফেলেছি? এন্ড্রু বলে, মারা গেছে? আমি কখন বললাম সে মারা গেছে? আমি তো শুধু আপনাকে এটুকু বলেছি যে সে নিখোঁজ। আর এমনিতে তো আপনি বলেছিলেন যদি আমি জিনাকে না ছাড়ি তাহলে আপনি তাকে মেরে ফেলবেন, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি যে আপনি তার সাথে কি করেছেন। জেজে বলে, আরে আমি ইলেকশন ক্যাম্পেইনের জন্য এত ব্যস্ত যে নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এর মধ্যে আমি কিভাবে জানবো যে জিনা কোথায় আছে? থাকবে হয়তো কোনো ফ্রেন্ডের বাসায়। এন্ড্রু বলে, ভালো কথা, যতদিন আপনি জিনার মামলায় দখল দিতে আসবেন না ততদিন আমরা দুজন পার্টনার থাকবো, আমি বিজনেসে আপনাকে সাপোর্ট করতে থাকবো। জেজে বলে, হ্যাঁ আমি এই ইলেকশনে অবশ্যই জিতবো আর তারপরে তোমারও লাভ হবে। এটা বলে সে চলে যায়। কিন্তু এন্ড্রু তো বুঝে যায় যে অবশ্যই সে জিনাকে হত্যা করার চেষ্টা করেছে। অন্যদিকে চেয়ারম্যান মাস্ক পরে বাইরে যেতে থাকে। তখন তার ওয়াইফ বলে, আরে তুমি এখন মাস্ক পরে কেন বাইরে যাচ্ছ, আর তুমি কখন ফিরে আসবে? চেয়ারম্যান বলে, কিছুক্ষণের মধ্যে আসবো। এই কথা বলে সে পিয়ের সাথে বাইরে চলে যায়। কিন্তু তারপরে সে বাইরে গিয়ে জ্যাকেট মাস্ক খুলে পিয়েকে বলে, বাইরে এত গরম, হয়তো সে এতক্ষণের মধ্যে আমার ওষুধ চেঞ্জ করে দিয়েছে। ওইদিকে চেয়ারম্যানের ওয়াইফ তো জানে না যে মেডিসিনের পাশে ক্যামেরাওয়ালা পেন রাখা আছে, আর সে শান্তিতে মেডিসিনগুলো চেঞ্জ করে দেয়। যখন চেয়ারম্যান আর পিয়ে বাসায় ফিরে আসে তখন তাড়াতাড়ি গিয়ে তারা ওই ক্যামেরা চেক করে, আর এইভাবে চেয়ারম্যানের ওয়াইফের মুখোশ খুলে যায়। ফুটেজে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে মেডিসিন বদলে দিচ্ছিল। চেয়ারম্যান বলে, যদি আমি এখন তার উপরে কেস করি তাহলে এটা মার্ডার কেস হবে, তাই না? আমি এই রেকর্ডিং শেয়ার হোল্ডার মিটিংয়ে রিলিজ করব আর আমার ওয়াইফকে চেয়ারম্যানের পজিশন থেকে সরিয়ে দেব। কিন্তু তারপরেও সে তার ওয়াইফকে দ্বিতীয়বার চান্স দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তার সাথে কথা বলতে যায়। চেয়ারম্যান বলে, দেখো এখনো সময় আছে, তুমি চেয়ারম্যানের পজিশন থেকে সরে যাও আর শান্তিতে বাসায় থাকো, আমাকে নিজেই চেয়ারম্যানের চেয়ার সামলাতে দাও। তখন চেয়ারম্যানের ওয়াইফ চিৎকার করে বলে ওঠে, তোমরা ছেলেরা মেয়েদেরকে কি ভাবো? আমি বাসায় কেন বসে থাকবো? তুমি বসে থাকো বাসায়, আমি চেয়ারম্যানের পজিশন কখনোই তোমাকে দেব না। এটা বলে সে রেগে চলে যায়। চেয়ারম্যান তো রেগে যায় আর বলে সে এরকম ভাবে রাজি হবে না, আমাকে ওই ভিডিও সাহায্য নিতেই হবে। অন্যদিকে জিনা চায়না গিয়েছিল আর গ্রে তাকে সাহায্য করছিল। জিনা সেখানে জেজের বিরুদ্ধে সব এভিডেন্স জোগাড় করে। ওইদিকে এন্ড্রু আর জন একটা রেস্টুরেন্টে বসেছিল। জন এন্ড্রুকে বলে, তোমার জিনাকে এত ভালো লাগে কেন এটা বলো, তার মধ্যে তুমি কি এমন বিশেষ দেখেছো যার জন্য তুমি তার জন্য পাগল হয়ে গেছো? তারপরে এন্ড্রু জনকে ওইসব কিছু বলতে শুরু করে যে কিভাবে তার আর জিনার প্রথম দেখা হয়েছিল, তারপর হাসপাতালে কিনিয়ার মেয়ের কত সুন্দর খেয়াল রেখেছিল, আর কোর্টে সে কিনিয়া আর কিনিয়ার মেয়ের জন্য শুধু নয়
বরং সব ক্যান্সার রোগীদের জন্য যে সাহস দেখিয়েছে সেগুলো দেখে আমি অনেক ইমপ্রেস হয়ে গেছি। আর ডোডো গ্রুপের বিরুদ্ধে সে সাক্ষ্য দেওয়ার যে সাহস দেখিয়েছে, আরও এভাবে অনেক কিছু। আর এসব কারণে সে জিনাকে এত পছন্দ করে। তারপরে ইলেকশনের দিন দেখানো হয়। সেদিন সবকিছু রেডি ছিল। আর আজকে জিনা চায়না থেকে কোরিয়ে এসেছিল। জেজে আর কিমি তাদের ভোট দিয়ে টিভিতে ইন্টারভিউ দিতে শুরু করে। অন্যদিকে লি আর জিনা মিলে জেজের বিরুদ্ধে কালেক্ট করা সব এভিডেন্স চেক করছিল, যেখানে অডিও রেকর্ড, ইলিগাল ফান্ডসের এভিডেন্স আর যে জিনাকে হত্যা করার চেষ্টা করেছিল সবগুলো এভিডেন্স তারা সাথে নিয়ে যায়। কিন্তু তারা এসব এভিডেন্স ওই দিন পাবলিকদের দেখাবে যেদিন ভোটে জেতার পর জেজের শপথ নেবে। তখন গিয়ে জেজের উপরে এমন একটা ধাক্কা লাগবে সে কখনো আর উঠে দাঁড়াতেই পারবে না। আর এরকম পাক্কা প্রমাণ সহকারে তারা ওই ভিডিও রেকর্ডিং শুরু করে। শুধু এটাই নয়, ওই অডিও রেকর্ড পুলিশকে দিয়ে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ওই ক্যান্ডিডেট স্বীকার করে যে আমি টাকা নিয়ে জেজেকে সাপোর্ট করেছি। পরের দিন দেখানো হয় সবাই ইলেকশনের রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। জেজে তো 100% কনফিডেন্ট নিয়েই থাকে যে সেই জিতবে, এই জন্য সে অনেক খুশি থাকে। আর কিমি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। প্যানির সামনে কিমি তাকে জড়িয়ে ধরে জেজের মনে হয় প্যানি তাকে চায়, এই জন্য সে কিমিকে দূরে সরিয়ে দিয়ে বলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন বের হতে হবে। এই কথা বলে সে বেরিয়ে যায়। পরের সিনে দেখানো হয় রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছে আর জেজে এখানে 47 লাখ ভোট পেয়েছে আর সেই এই মেয়র ইলেকশনে জিতেও গিয়েছে। জেজে তো খুশি সীমানায় থাকে না। এসব কিছু টিভিতে দেখে জিনার টিম ভাবে যত খুশি হওয়ার তা হয়ে নাও, যখন শপথ নেবে তখন তোমার মুখোশ এমনভাবে খুলবো যেটা তুমি কখনো ভাবতেও পারোনি। ওইদিকে জেজের বাসায় সবাই সেলিব্রেট করছিল। জেজে তখন নেইলকে বলে বাবা, আপনি তো বলেছিলেন আমি জিততে পারবো না, এখন দেখেন আমি আমার কষ্টের দ্বারা কিভাবে সফলতা অর্জন করেছি। এই কথা বলে সে রেস্ট করতে চলে যায়। আর প্যানি ও ওয়াইনের বোতল নিয়ে তার পেছনে পেছনে যায় আর রুমে গিয়ে বলে আমার কত ইচ্ছা করছিল যে আপনাকে একাই শুভেচ্ছা জানাই, কিন্তু সবার সামনে আমি কিছুই করতে পারিনি, আমি শুধু আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই। জেজে তখন ভয় পেয়ে বলে আরে তুমি এটা কি বলছো, সবাই তো বাইরে আছে, যদি কেউ দেখে নেয়। প্যানি তখন বলে ব্যাস শুধু 1 মিনিট লাগবে, বাইরে তো সবাই ড্রিঙ্ক করছে, তাই এখন এখানে কেউই আসবে না। এই কথা বলে সে জেজেকে জড়িয়ে ধরে আর সেও প্যানের উপরে হাত রাখে। কিন্তু তখনই সেখানে নেইল চলে আসে আর এই দৃশ্য দেখে একদম অবাক হয়ে যায় আর সেখান থেকে বাইরে চলে যায়। আর সে জিরাটকে বলে জেজে তার প্রথম ওয়াইফকে ধোঁকা দিয়েছে আর আমার মেয়েকে বিয়ে করেছিল, আর এখন আমার মেয়েকে ছেড়ে ওই মহিলার সাথে সম্পর্ক তৈরি করছে। আমার মেয়েটার জীবন একদম শেষ হয়ে যাবে। আমি কখনো ভাবতেও পারিনি সে আমাকে এমনভাবে ধোঁকা দেবে, আমি একে ছাড়বো না। নেইল অনেক রেগে যায়। এর মধ্যেই প্যানি সেখানে আসে। নেইলের কথা শুনে প্যানি মনে মনে হাসে, কারণ এটাই তো তার প্ল্যান ছিল যে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। এই উদ্দেশ্যে সে জেজেকে সাপোর্ট করছিল। পরের দিন জেজে মেয়রের পদবি স্বীকার করার জন্য তৈরি হচ্ছিল। একদিকে তো নেইল খুশি ছিল জেজে মেয়র হচ্ছে, অন্যদিকে তার মেয়ের জন্য সে চিন্তাও করছিল যে জেজে আমার মেয়েকে ধোঁকা দিচ্ছে। আর তখন টিভিতে একটা প্রোগ্রাম আসে যেখানে লি বলছিল যে ইলেকশনের রুলসের বিপক্ষে গিয়ে এই ইলেকশনে অনেক কিছু করেছে। সে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে মোটা টাকা দিয়ে কিনেছিল আর তাকে তার পার্টিতে জয়েন করিয়েছে। এটা বলে সে ওই অডিও রেকর্ড চালু করে দেয় যেদিন মোজো ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের সাথে কথা বলার সময় রেকর্ড করেছিল। এই কথা শুনে নেইল তো তার মাথা সোফাতে পেটাতে শুরু করে আর বলে ওরে খোদা, এই গাধা কি ঘুষও দিয়েছিল? এখন সে মেয়রের চেয়ারে নয় বরং জেলে থাকবে। আমি তাকে কতবার বুঝিয়েছি কিন্তু আমার কথা সে শোনেনি। আর যে এই খবর না শুনে সেখানে কথা বলছিল, তখন লি সেখানে ফুল নিয়ে আসে আর বলে শুভেচ্ছা আঙ্কেল, এখন তো আপনি মেয়র হতে চলেছেন। যে তো চমকে ওঠে আর বলে এই লিয়া বা সবার সামনে আমার সাথে দেখা করতে কেন এসেছে? যে বলে ফুল নিয়ে তুমি এখানে কেন এসেছো? লি বলে কি করতে এসেছি মানে, আমি আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছি। এর মধ্যে সেখানে পুলিশ অফিসার এসে জেজেকে অ্যারেস্ট করে আর বলে ইলেকশনের বিপক্ষে গিয়ে আপনি ঘুষ দিয়ে এই ইলেকশন জিতেছেন। আর তখন লি বলে আঙ্কেল, এটা তো শুধু ট্রেইলার, পিকচার আবি বাকি হ্যায়, আমি এখন আসল কিছু শুরু করব। এই কথা শুনে জেজের চোখ তো বড় বড় হয়ে যায় আর এখানেই এই পার্টটিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।